আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। রাঙামাটিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দুপুর 12টার দিকে রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে গেল 2 দিনের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সভা হচ্ছে। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ, জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়িতেও বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তারা। এদিকে সকাল থেকে পার্বত্য 3 জেলায় 72 ঘন্টার অবরোধ চলছে। রাঙামাটি ও খাগড়াছড়িতে বন্ধ আছে সড়কপথে যানবাহন ও নৌযান চলাচল। বিপাকে পড়েছেন কর্মজীবীরা। অবরোধের পাশাপাশি রাঙামাটিতে পরিবহন ধর্মঘট চলছে। অবরোধের কারণে খাগড়াছড়িতে বিপাকে পড়েছেন ঘুরতে আসা পর্যটকরা। পার্বত্য অঞ্চলে খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। ইয়াসিন, স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা পরিদর্শনে গেছেন। পাহাড়ে শান্তি ফেরাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? যেমনটা বলছিলেন, নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রাঙামাটি এসে পৌঁছেছেন। তারা রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হল রুমে তারা এখন বৈঠকে বসেছেন। সেখানে জেলা বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, গণমাধ্যম কর্মী এবং সমাজের বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে তারা বৈঠক করছেন। আসলে এখনো বৈঠক চলমান রয়েছে। বৈঠক শেষে আসলে কি সিদ্ধান্ত হয়েছে সেটি বৈঠক শেষেই জানা যাবে। এখনো পর্যন্ত বৈঠক চলমান রয়েছে। এদিকে বলে রাখি, গতকালকের সহিংসতার ঘটনার পর কিন্তু পাহাড়ি ছাত্র জনতার ডাকে এখানে 3 দিনের 72 ঘন্টার অবরোধের ডাক দেওয়া হয়েছে। একই সাথে রাতের বেলায় পরিবহন শ্রমিক মালিকের পক্ষ থেকে সব ধরনের যানবাহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বলা চলে সকাল থেকে কোনো ধরনের গাড়ি চলছে না, যানবাহন চলছে না, নৌপথে নৌযান চলাচল করছে না। এই ধর্মঘটের কারণে লোকজনের যাতায়াতে বেশ বিড়ম্বনা পোহাতে হচ্ছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে যারা নিত্য কাজে বের হয়েছে। আর এই ঘটনার কারণে রাঙামাটি শহরের বনরূপায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। এখানে বেশ কয়েকটি দোকানপাটে হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ঘরবাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। এখানে এখন বলা চলে রাঙামাটি শহরে অনেকটা শুনশান নীরবতায় দেখা যাচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছে না। আর অপরদিকে উপদেষ্টারা যে বৈঠক করছেন, সেই বৈঠক শেষেই মূলত জানা যাবে তারা কি সিদ্ধান্ত নিয়েছেন। এখানে বৈঠক শেষে উপদেষ্টারা চলে যাবেন খাগড়াছড়িতে। সেখানে সহিংসতার যে ঘটনা ঘটেছে সেখানে তারা পরিদর্শন করবেন এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে তারা কথা বলবেন। এই হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সকালে ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। নাহিদ বলেন, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, সেই সঙ্গে দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে। যদিও রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। জেলার ফুলগাজীর জগৎপুরেও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন নাহিদ ইসলাম। না, পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। রাঙামাটি খাগড়াছড়ির ঘটনা বিচ্ছিন্ন নয়, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই কথা বলেন তিনি। ফখরুল বলেন, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করা উচিত। ছাত্র রাজনীতি বন্ধ করা মোটেই ভালো সিদ্ধান্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়। নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি মনে করছেন বিএনপি মহাসচিব।
ইউনিভার্সিটিতে যে ঘটনাগুলো ঘটছে আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আমরা জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোতে, ওইদিকে আপনার ভারতবর্ষের মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন, সেই এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক হবে না। তবে আমি মনে করি যে আপনার এটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে তাদেরকে ডিস করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। পৃথক সচিবালয় সহ বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন তিনি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বিচার বিভাগ থেকে যে অবিচার হয়েছে তা যেন আর না হয় সেটা নিশ্চিত করতে হবে। অধরা ইয়াসমিনের রিপোর্ট। প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জড়ো হতে থাকেন সকল পর্যায়ের বিচারকরা। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিচারিক আদালতের প্রায় 2000 বিচারক। সকাল 9:55 প্রধান বিচারপতি অনুষ্ঠান স্থলে আসেন। বিচারকেরা অবিচারের শিকার উল্লেখ করে বিচার বিভাগ পৃথক করা, আইন সংস্কার, বদলি, পদায়ন সহ নানা দাবি জানান। আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে বিচার বিভাগের সাথে পরামর্শ গ্রহণের ব্যবস্থা রাখা হলে বহু ত্রুটি বিচ্যুতি দূরীভূত হবে বলে আমরা বিশ্বাস করি। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, যার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় খুবই প্রয়োজন। বিচার বিভাগের সব ক্ষেত্রে শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি, বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করার কথা বলেন অ্যাটর্নি জেনারেল। 2009 সাল থেকে 2024 সালের 36 জুলাই পর্যন্ত 4000-এর বেশি মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছে। 60 লক্ষাধিক মানুষ গায়েবী মামলার আসামি হয়েছিল। কথা বলার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা এবং মৌলিক অধিকার সমূহ হরণের মাধ্যমে বিরোধী মত দমনের নিকৃষ্টতম ইতিহাস রচিত হয়েছিল। সুযোগ সুবিধা ও সংস্কার একসাথে হতে হবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। ছাত্র আন্দোলনে সবাই যার যার জায়গা থেকে ঠিক কাজ করতে পেরেছে কিনা এমন প্রশ্নও রাখেন তিনি। গত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। প্রধান বিচারপতি ঘোষণা করেন বিচার বিভাগের রোডম্যাপ, সমস্যা সমাধানের আশ্বাস সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের কথা বলেন তিনি। প্রধান বিচারপতি জানান, এখন পর্যন্ত 42 লাখ মামলা বিচারাধীন, যার মূল কারণ অপ্রতুল বিচারকের সংখ্যা। বিচার বিভাগকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সমগ্র বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম সংস্কার করে দেশের জনসংখ্যা ও মামলার সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। বিচার বিভাগের জন্য আইন নয়, আইনের জন্যই বিচার বিভাগ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়েছে, ফলে রাতারাতি সবকিছু চেঞ্জ করা সম্ভব নয় মন্তব্য করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। সকালে ইস্কাটনে সেন্টার ফর গভর্নেন্স জাস্টিস ও এশিয়া ফাউন্ডেশন আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর, তাদের স্বপ্ন ও বাস্তবতা বিষয়ে সংলাপে কথা বলেন তিনি। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে গুম নির্যাতনের শিকার হওয়া নাগরিক প্রতিনিধিরা বলেন, 5 আগস্ট গণবিপ্লবের ফল পেতে এখন ক্ষমতাকে জবাবদিহি করতে হবে। ফ্যাসিজমের আবহে থেকে থেকে আমরা কি চিন্তা চেতনায় যথেষ্ট মুক্ত, স্বাধীন এবং সঠিক? সংস্কার করা সম্ভব, নিয়মে কাগজে সংস্কার করা সম্ভব। এখনো বাংলাদেশে যে আইন কানুন ছিল, সেই আইন কানুনগুলো যদি জনস্বার্থে মানা হতো, জনস্বার্থে ব্যাখ্যা হতো, জনস্বার্থে প্রয়োগ হতো, তাহলে হয়তো এই অসহায়ত্বের মধ্যে আমরা পড়তাম না।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান। প্রধান উপদেষ্টার ইউএন অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা। এবারের সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে প্রধান উপদেষ্টা জোর দাবি তুলবেন বলেও জানান তিনি। রোহিঙ্গাদের দীর্ঘ ৮ বছর লালন পালন করা হচ্ছে, এখন আর বহন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ইউএন অধিবেশনে যোগ দিতে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি। আর আমরা পিছনের যে ব্যর্থতাগুলো সেগুলো অবশ্যই আমরা দেখব, কিন্তু আমরা চাইবো যে সামনে যেন আমরা এক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করতে পারি। রোহিঙ্গা প্রসঙ্গে আমরা একটা ইভেন্ট স্পন্সর করছি, আমরা নিজেরা অ্যারেঞ্জ করছি। সেখানে আমরা আশা করছি যে বেশ সংশ্লিষ্ট সবাই বেশ একটা ভালো উল্লেখযোগ্য সংখ্যক তাদের উপস্থিতি থাকবে এবং আমরা চেষ্টা করব যে সমস্যাগুলো, বিশেষ করে আমরা জানি যে এখন পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হচ্ছে, যেহেতু রাখাইন রাজ্যে একটা সিভিল ওয়ার পরিবেশ চলে আসছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। পুলিশের উপর মানুষের আস্থা ফেরাতে এলাকাভিত্তিক মতবিনিময় সভা করা হচ্ছে বলে জানান ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালাউদ্দিন। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ফ্ল্যাট কেনা নিয়ে বিরোধের জেরে জোড়া খুনের মামলা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, ক্লাসিক রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠান ভবন তৈরি না করে লাপাত্তা হওয়ার প্রতিবাদ করায় দুই ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গত 13 সেপ্টেম্বর যাত্রাবাড়ির জনপদ মোড়ে ট্রাফিক পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে দাবি করাতে যে আমি তো এখানে 14 লক্ষ টাকা একটি ফ্ল্যাটের বুকিং দিয়েছি, কিন্তু আমাকে ফ্ল্যাট দেওয়া হয়নি, রিয়েল এস্টেট কোম্পানি পলাতক। সেক্ষেত্রে সে তার সরল মনে ল্যান্ড ওনারের কাছে এই দাবিটি করলে ল্যান্ড ওনার ক্ষিপ্ত হয়ে অসৎ উদ্দেশ্যে এক পর্যায়ে তার দলবল নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাদের দুই ভাইয়ের উপরে এবং তাদেরকে চাইনিজ কুড়াল, ছুরি এবং ব্যাটন দিয়ে তীব্রভাবে আঘাত করে। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হামলার ঘটনায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে ভাঙচুর, হত্যা চেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। 2015 সালের 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামিও মোশাররফ। তাকে থানায় সোপর্দ করে আদালতে তোলার কথা রয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এ পর্যন্ত শহীদ হওয়া 1423 জনের নামের তালিকা পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। সর্বশেষ তথ্য মতে আহত 22,000। শুধু চোখে গুলি লেগে আংশিক বা পরিপূর্ণ দৃষ্টি হারিয়েছেন 685 জন। এদের মধ্যে 92 জনের দুই চোখই নষ্ট হয়েছে। চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তির সংখ্যা 587। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও শহীদদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে দেয়া এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম। তিনি বলেন, এ সংখ্যা আরও কমতে বা বাড়তে পারে। 1423 জন শহীদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছি। ব্যাপারটিতে আসি, আমাদের কাছে টোটাল 587 জন যারা একদম চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন বা অঙ্গহানি হয়েছে। আহতদের অনেকেই এমনও আছেন, আমরা যতদিন কাজ করছি এখনো এমন দেখতে পাচ্ছি 1 মাস 1.5 মাস পার হয়ে গেছে, যারা ইভেন চিকিৎসা পর্যন্ত নিতে যাননি, বাড়ি কাতরাচ্ছেন, ভয় পাচ্ছেন, ট্রমাটাইজড হয়ে আছেন পুরো ফ্যামিলি, যে তারা মনে করছেন যে এখনো যদি কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে তো আমার এই আহত হওয়া ছেলেটাকে হয়তো আবার, আমার আহত হওয়া মেয়েটাকে আবার হয়তো ধরে নিয়ে যাবে। অন্যান্য বছরগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনে ব্যাপক কর্মতৎপরতা দেখা যায়, তবুও প্রতি বছর ভয়ঙ্কর রূপ দেখিয়েছে ডেঙ্গু। তবে এবারের পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় পুরোপুরি ব্যতিক্রম। অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনে মেয়র কাউন্সিলরদের অনুপস্থিতিতে এবছর ডেঙ্গু নিয়ে আগের চেয়েও বেশি আতঙ্কিত নগরবাসী। গেল 24 ঘন্টায় 299 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যুবরণ করেছেন 2 জন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপ রয়েছে।
এই সময় যাদের জ্বর হচ্ছে, সাথে মাথা ব্যথা, শরীর ব্যথা, চোখের পিছনে ব্যথা এবং কোনো কোনো ক্ষেত্রে প্রচণ্ড শরীর দুর্বল, সাথে বমি থাকতে পারে, পাতলা পায়খানা থাকতে পারে, অথবা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, যেমন নাক, দাঁতের গুড়ি, প্রস্রাবের রাস্তা, মাসিকের রাস্তা কোথাও দিয়ে যদি রক্তক্ষরণ হয়, তো এই রোগীগুলোকে অবশ্যই দ্রুত হাসপাতালে এসে তার ডেঙ্গু পরীক্ষাটা করে নেওয়া উচিত। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলো কতটা প্রস্তুত রয়েছে, আর এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা দেখছেন কিনা? মিতু, ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছে এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতাল বলে পরিচিত শ্যামলীর যে শিশু হাসপাতাল রয়েছে, এটিতে আমরা রয়েছি। এখানে একটু জানিয়ে রাখতে চাই, প্রস্তুতির বিষয়টা আপনি জানতে চেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে রাজধানীর এই বিশেষ শিশুদের জন্য বিশেষিত এই হাসপাতালটি কিন্তু ইতিমধ্যেই 16টি বেড নিয়ে একটি ডেঙ্গু ইউনিট গঠন করেছে। এর মাধ্যমে যাতে করে হচ্ছে যারা ডেঙ্গু আক্রান্ত রোগী হচ্ছেন তারা যেন বিশেষভাবে এখানে সেবা পান, তাদের জন্য এটা খোলা হয়েছে। এবং এই বেডের সংখ্যা যদি প্রয়োজন দেখা দেয়, রোগীর সংখ্যা যদি বাড়ে, তাহলে কিন্তু বাড়ানোর কথা তারা জানিয়েছেন। এবং এইখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সকল ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছেন, তারা সেবা দিতে প্রস্তুত রয়েছেন। কারণ ইতিমধ্যেই ডেঙ্গু যতটুকু পরিমাণ আসলে আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং যেভাবে এটা একটা অন্ততপক্ষে নগরবাসীর বুকে একটা আতঙ্ক করে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, সেই হিসাবে তারা আসলে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আর অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নগর এই মুহূর্তে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সহ যে মেট্রোপলিটন এরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি আসলে অভিভাবক শূন্য, যার ফলে কিন্তু জনপ্রতিনিধি না থাকায় সেভাবে কিন্তু মশক নিধন যে কর্মসূচি সেগুলো পালন করা হচ্ছে না, যার ফলে কিন্তু আসলে এই কিছুটা ডেঙ্গুর প্রবণতা দেখা দিচ্ছে এবং ডেঙ্গু সচেতনমূলক কার্যক্রমগুলো চালানো কষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঢাকা থেকে সকাল থেকে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেছি, সেখানে রোগীদের ভিড় দেখেছি। তবে সুবিধাজনক একটি সুখবর একটি বিষয় হচ্ছে যে গতবারের তুলনায় এবারের যে ডেঙ্গুর যেই প্রকোপটা রয়েছে সেটা কম ঝুঁকিপূর্ণ তথা মৃত্যুর হারটা এবার কম, তবে আক্রান্ত কিন্তু প্রতিনিয়তই বাড়ছে এবং মৃত্যু কিন্তু প্রতিনিয়তই ঘটছে। গতকাল 2 জন মারা গিয়েছে, এর আগের দিন 3 জন, এর আগে কিন্তু 6 জন মারা গিয়েছে। জি, আমরা আশা করছি খুব শীঘ্রই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে আমাদের দেশের কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অর্ধেক শুল্ক ও আগের চেয়ে কম দামে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও দেশে কমছে না পেঁয়াজের দর, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ 90 থেকে 105 টাকা। এদিকে প্রায় একই ঘটনা ঘটছে ইলিশের ক্ষেত্রেও। চলতি মৌসুমে ভারতে বন্ধ রয়েছে ইলিশ রপ্তানি, তারপরও বাজারে নেই এর কোনো প্রভাব। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকায়। হাসিনা সরকারের পতনের পর হুহু করে কমে যাওয়া সবজিরও উত্তাপ ছড়াচ্ছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি সাধারণ ক্রেতাদের। গত কয়েকদিনের তীব্র তাপদাহের পর অবশেষে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর। সকাল 11টার পর ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বাংলা মোটর, মিরপুর, কারণবাজার, গুলশান, বনানী, নিকেতন সহ আরও বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। শনিবার সকালেও রাজধানী ঢাকায় ছিল কাঠফাটা রোদ। হঠাৎ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে নগর জীবনে। কয়েকদিনের ভ্যাপসা গরমে একটু বৃষ্টির অপেক্ষায় ছিলেন সবাই। সুনামগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পাচারের সময় 885 কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাতে দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের মৌলার পাড় এলাকায় অভিযান চালিয়ে 885 কেজি ইলিশ মাছ জব্দ করে বিজিবি, যার আনুমানিক মূল্য 22,12,500 টাকা। সিলেট 48 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আটককৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।